শাড়ি পরেছিস কেন? শুভ্রের এই রহস্যময় আর ঘোর লাগা কথাটা মাথা মুন্ডু কিছুই হৃদি বুঝে উঠতে পারল না। সে কপালে ভাঁজ ফেলে অবাক হয়ে বলল। মানে আপনি কি বলতে চাইছেন? শুভ্রের চোখে সেই নেশাতুর মায়া মুহূর্তেই বদলে গিয়ে এক অদ্ভুত কঠোরতার রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে বলল। মানে এটাই, শাড়ি পরেছিস কেন? তোকে শাড়ি পরতে আমি একদম নিষেধ করেছিলাম, মনে নেই তোর? হৃদি এবার একটু অবাক হলো। শুভ্রের এমন অদ্ভুত শাসনে তার ভেতরটাও যেন বিদ্রোহী হয়ে উঠল। সে ভ্রু কুঁচকে বলল। শাড়ি পরলে সমস্যাটা কোথায় আপনার? শুভ্র হৃদির আরো কাছে এসে ওর নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো এক পরিস্থিতি তৈরি করলো। সে গম্ভীর গলায় আদেশ দিল। না, তুই পরবি না। ব্যাস, এই মুহূর্তে তুই বাড়িতে যাবি। এই উৎসবে তোর আর থাকার দরকার নেই। হৃদির এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সারাক্ষণ এই মানুষের শাসন আর ধমক সইতে সইতে সে ক্লান্ত। সে জেদি গলায় চিবিয়ে চিবিয়ে বলল। আমি শাড়ি পরবো কিনা তা আপনি বলার কে? আর আমাকে শাড়িতে ভালো দেখা গেল নাকি খারাপ সেটা একান্তই আমার বিষয়। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি কেন নাক গলাচ্ছেন? হৃদির মুখে মুখে এমন তর্পানো শুনে শুভ্র নিজেকে যেন আর কন্ট্রোল করতে পারল না। সে এক ঝটকায় হৃদির দু হাত শক্ত করে ধরে ওকে একদম দেওয়ালের সাথে মিশিয়ে ফেলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে করতে হিসিয়ে বলল। আই সেইড, আমি শাড়ি পরতে বারণ করেছি মানে তুই পরবি না। জাস্ট শাট আপ অ্যান্ড গো হোম। শুভ্রের এমন আচরণে হৃদি এক মুহূর্তের জন্য ভয় পেলেও পরক্ষণের রাগে ফেটে পড়ল। সেও চেঁচিয়ে বলল। কেন এমন করছেন শুভ্র ভাই? আপনি তো আর আমাকে ভালোবাসেন না। তাহলে আমার জীবন, আমার চলাফেরা নিয়ে কেন আপনি এভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? শুভ্র এবার প্রচণ্ড ধমক দিয়ে উঠল। ডোন্ট আর্গুই উইথ মি। তোকে শাড়ি পরতে না করেছি মানে শাড়ি তুই পরবি না, দ্যাটস ইট। হৃদি এবার সর্বশক্তি দিয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখে তখন জল আর জেদ দুটোই খেলা করছে। সে একদম জেদি গলায় স্পষ্ট জানিয়ে দিল। পড়বো, 100 বার পড়বো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। যাকে ভালোবাসেনি না তাকে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে? হৃদির এই সামনে মুখে মুখে তর্ক করাটা শুভ্র কোনোভাবেই মেনে নিতে পারল না। রাগে ওর মাথার রগগুলো দপদপ করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে শুভ্র সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো করিডোরে সেই থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হলো। হৃদি যন্ত্রণায় গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ওর দিকে আঙ্গুল উঁচিয়ে শাসানোর গলায় বলল। আমার সাথে মুখে মুখে তর্ক একদম করবি না। তোকে দ্বিতীয়বার ওয়ার্নিং দিচ্ছি। আবার শাড়ি তৃতীয়বার পরলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর শোন, এই মুহূর্তে যদি কলেজ ছেড়ে বাড়ি না যাস তবে গুনে গুনে 50টা থাপ্পড় খাবি আমার হাতে। গেট আউট। হৃদির চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। অপমানে আর ব্যথায় ওর শরীরটা রিরি করে উঠল। সে তেজি দীপ্ত চোখে শুভ্রের দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বলল। মারতেই পারবেন শুধু, ভালোবাসতে তো আর পারবেন না। ঠিক আছে, যাচ্ছি। আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো। আপনার মতো একটা পাথর আর নিষ্ঠুর মানুষকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলেই হৃদি এক দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। কারোর সাথে কোনো কথা না বলে, বান্ধবীদের না জানিয়ে সে কাঁদতে কাঁদতে কলেজের মেন গেট দিয়ে বেরিয়ে গেল। ওদিকে শুভ্র যে হাত দিয়ে হৃদিকে মেরেছে সেই হাতটা দিয়ে সজোরে দেওয়ালে একটা ঘুষি মারল। ওর চোখ দুটো তখন টকটকে লাল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করল। পাগল করে দিচ্ছিস তুই আমাকে। কেন বুঝিস না তোর এই রূপ আর এই সাজ আমি ছাড়া অন্য কারো দেখা বারণ। কাউকে দেখতে দেব না আমি তোকে। তুই শুধুই আমার মনোমোহিনী, শুধুই আমার। এইদিকে হৃদি রাস্তা দিয়ে হাহাকার করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। চারপাশের কোনো খেয়াল নেই ওর। নীল শাড়ির আঁচলটা লুটিয়ে পড়েছে, কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই। হাঁটতে হাঁটতে সে যখন একটা নির্জন নিরিবিলি রাস্তার মোড়ে এলো, হঠাৎ একটা কুচকুচে কালো রঙের দামি গাড়ি ওর গা ঘেঁষে সে ব্রেক কষল। হৃদি কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। চোখের পলকে সে হৃদির মুখে একটা ক্লোরোফর্ম মাখার রুমাল চেপে ধরল। হৃদির গঙ্গানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওর শরীর অবশ হয়ে এলো।
লোকটা ওকে পাজাকুলে করে গাড়ির পেছনের সিটে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে গাড়িটা স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে অনেক দূর মিলিয়ে গেল। রাস্তার এক কোনায় পড়ে রইল শুধু রিদির চুলের একটা ক্লিপ আর হাতের ফোন। রিদিকে হন্য হয়ে না দেখে শুভ্রা, রিয়া, ভাবনা, মিথি বড় মাঠটার দিকে বেরিয়ে এলো। চারিদিকে মানুষের ভিড়, সবাই আলাদা আলাদা জায়গায় খুঁজছে। অস্থির মনে দ্রুত হাঁটতে হাঁটতে আচমকা কার সাথে যেন বেশ জোরে ধাক্কা খেল শুভ্রা। বিরক্তির চরমে থাকা শুভ্রার সামনে কে দাঁড়িয়ে আছে তা না দেখেই ঝাঁঝালো গলায় বলে উঠল, আব্বে কানা নাকি, চোখে দেখেন না? এদিকে ঈশানও ধাক্কা খেয়ে প্রচণ্ড বিরক্ত। মেজাজটা এমনিতেই খিটখিটে হয়েছিল, তার উপর এমন কর্কশ মেয়েটির কণ্ঠ শুনে সে যেই না কড়া কিছু বলতে যাবে অমনি শুভ্রার দিকে তাকিয়ে তার কণ্ঠস্বর যেন গলার কাছেই আটকে গেল। কালো শাড়িতে মোড়ানো শুভ্রাকে আজ অন্যরকম লাগছে। দু হাত ভরে পড়া কালো চুড়িগুলো যেন ওর গায়ের রঙের সাথে মিলে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। ঈশান নিজের অজান্তেই স্থবিত হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। এতক্ষণে শুভ্রাও খেয়াল করলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। কালো পাঞ্জাবিতে ঈশানকে দেখে শুভ্রা এক মুহূর্তের জন্য সব ভুলে গেল। পাঞ্জাবির হাতাগুলো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, চুলে পরিপাটি কাট, সব মিলিয়েই ঈশানকে আজ বড্ড বেশি হ্যান্ডসাম লাগছে। ঈশানকে ওভাবে অপলক নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা একটু অপ্রস্তুত হয়ে গেল। তারপর সামলে নিয়ে ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো ঈশান ভাইয়া, এই জগতে আছেন নাকি মঙ্গল গ্রহে চলে গেছেন? তুড়ির শব্দে ঈশানের ঘোর কাটল। মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে মুখটা পাথরের মতো গম্ভীর করে ফেলল। তারপর তাচ্ছিল্যে সুরে বলল, পৃথিবীতে তো বাস করি, দাঁড়িয়েও আছি বেশ শক্ত মাটিতেই, তাহলে এই জগতে থাকবো না তো আর কোথায় থাকবো? শুভ্রা ঠোঁট উল্টে বাঁকা হেসে বলল, তাই? তাহলে ওভাবে ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? ঈশান নিজের ধরা পড়ে যাওয়া অস্বস্তিটা ঝেড়ে ফেলার জন্য গলার স্বর কিছুটা চড়িয়ে বলল, শুভ্রা, তুমি তো জ্যান্ত মানুষ, তোমাকে কি দেখাও বারণ নাকি? শুভ্রা এবার যেন মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে ছাড়ার পাত্রী নয়, তাই ফোড়ন কেটে বলল, হ্যাঁ দেখা যায়, তবে ওইভাবে হা করে দেখার কি আছে? যেভাবে তাকিয়েছিলেন তাতে আপনার মুখে মশা ঢুকে গেলেও আপনি টের পেতেন না। শুভ্রার এই অনর্গল তর্কাতর্কি এক সময় ঈশানের ভালো লাগতো, কিন্তু এখন সে চরম অস্থির। একদিকে বস অর্থাৎ শুভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর শুভ্রার এই বকবকানি ঈশানকে আরো বিরক্ত করে তুলছে। সে হালকা ছেড়ে দেওয়ার মতো দু হাত তুলে বলল, আচ্ছা বাবা, সরি, তাকিয়ে ভুল হয়েছে, এবার মাফ করো বোন, দয়া করে মাফ করো। বলে ঈশান তিতি বিরক্ত হয়ে উল্টো ঘুরে হনহন করে হাঁটতে লাগলো, কিন্তু নিস্তার নেই। পিছন পিছন শুভ্রাও সমান তালে হাঁটতে শুরু করলো। ঈশান আর চোখে শুভ্রাকে আসতে দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ভ্রু কুঁচকে কর্কশ গলায় বলল, কি হয়েছে, আমার পিছু নিচ্ছ কেন? শুভ্রা এবার একটু গম্ভীর হয়ে চারপাশটা দেখে নিয়ে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ, বসকে খুঁজছি। হুট করে কোথায় যে গায়েব হয়ে গেল লোকটা। শুভ্রা এবার বেশ অবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, কি, আপনি ভাইয়াকে খুঁজছেন? আর আমি তো রিধিকে খুঁজছি, দুজনেই তো গায়েব। চলেন দুজন মিলে একসাথেই খুঁজি। ঈশান আর কোনো কথা বাড়ালো না, গটগট করে সামনের দিকে এগোতে লাগলো। শুভ্রাও দমবার পাত্রী নয়। ঈশানের লম্বা লম্বা কদমের সাথে তাল মিলিয়ে প্রায় দৌড়ানোর মতো করে হাঁটছে আর সমানে বক বক করে চলছে। ঈশানের কান ঝালাপালা হওয়ার জোগাড়। সে ওসব দিকে কাট না দিয়ে চুপচাপ আশেপাশে তীক্ষ্ণ নজরে শুভকে খুঁজে বেড়াচ্ছে। শুভ্রা ঈশানের লম্বা কদমের সাথে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। শাড়ির কুচিগুলো বারবার ওর পায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। জর্জেট শাড়ি সামলানো এমন নিতেই কঠিন। হঠাৎ হাঁটতে হাঁটতে এক মোক্ষম জায়গায় কুচিটা পা আটকে গেল শুভ্রার। সে টাল সামলাতে পারল না, সামনের দিকে উবুর হয়ে পড়ে যেতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, ঈশান ভাই! ঈশান পেছনে ফিরে শুভ্রাকে ওভাবে পড়ে যেতে দেখে নিজের সবটুকু শক্তি দিয়ে দৌড়ে এলো।
শুভ্রাকে পরার হাত থেকে বাঁচাতে সে দুহাত বাড়িয়ে ধরল ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শুভ্রা আতঙ্কে নিজের শরীরের পুরো ভারটা ঈশানের উপরে ছেড়ে দিল। হুট করে আসা এই প্রচণ্ড ভার ঈশান সামলাতে পারল না। দুজনেই টাল খেয়ে পেছনের দিকে উল্টে মাঠের নরম ঘাসের উপর আছড়ে পড়ল। শুভ্রা সজোরে আছড়ে পড়ল সরাসরি ঈশানের বুকের উপর। ঈশানের পিঠ আর কোমর গিয়ে ঠেকলো শক্ত মাটিতে। যন্ত্রণায় মুখটা বিকৃত হয়ে গেল তার। দাঁতে দাঁত চেপে কোমরটা এক হাতে চেপে ধরে কুকিয়ে উঠল সে। আহ আল্লাহ, আমার কোমরটা মনে হয় গেল। শুভ্রা ভয়ে আর লজ্জায় ঈশানের বুকের উপর জমে থাকা তার নিঃশ্বাস আশ্রে পড়ছে ঈশানের গলায়। ঈশান যন্ত্রণায় ছটফট করতে করতেও শুভ্রার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা একদম থম মেরে আছে। ব্যথার চোটে ঈশান কপাল কুঁচকে হিসিয়ে বলল, কি হলো? সারা জীবন কি এভাবেই আমার বুকের উপর শুয়ে থাকার ইচ্ছে আছে নাকি? ওঠো বলছি, আমার হাড্ডি গুটি তো সব গুঁড়ো হয়ে গেল। আচমকা শুভ্রা ঈশানের বুকের উপর ওভাবে জমে গেল। ঠিক এই মুহূর্তটা ঈশানের ফর্সা মুখটা কড়া রোদে একদম আপেলের মতো লাল টকটকে হয়ে উঠেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে নামছে নাকের ডগা দিয়ে। শুভ্রা নিজের অজান্তেই ঘোরের মধ্যে তলিয়ে গেল। ওর মনে হলো মানুষটা রাগী হলে কি হবে, এই অবস্থায় দেখতে বড্ড কিউট লাগছে। ভয় আর লজ্জা ভুলে গিয়ে শুভ্রা ঈশানের বুকের উপর শুয়ে থাকা অবস্থাতেই বিড়বিড় করে বলে উঠল, ওয়াও, কি কিউট! ঈশান পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। কোমরের ব্যথায় যেখানে তার প্রাণ ওষ্ঠাগত, সেখানে শুভ্রার মুখে এমন রোমান্টিক ডায়লগ শুনে সে চোখ বড় বড় করে আকাশ থেকে পড়ার মতো করে বলল। হ্যাঁ, কি বললে? মুহূর্তের মধ্যেই শুভ্রার ঘোর কেটে গেল। নিজের কানকে সে নিজে বিশ্বাস করতে পারছে না, কি বলতে কি বলে ফেলেছে। লজ্জায় ওর মনে হলো এক্ষুনি মাটি ফাঁক হলে সে ভেতরে ঢুকে যেত। সে তড়িঘড়ি করে ঈশানের উপর থেকে উঠে ছিটকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এক পলক চোরের মতো আশেপাশে তাকিয়ে নিল। ভাগ্যিস সবাই তখন মঞ্চের অনুষ্ঠান নিয়ে পাগল ছিল, তাই কেউ তাদের এই কাণ্ডটা দেখেনি। ঈশান অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ধুলোমাখা পাঞ্জাবিটা ঝাড়তে ঝাড়তে বিরক্তিতে মুখ কুঁচকে বলল, আমার কোমরের সাথে তোমার কি কোনো জন্মান্তরের শত্রুতা আছে? বারবার কেন তুমি আমার এই কোমরটাতেই আক্রমণ করো? হ্যাঁ, শুভ্রা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আমি কি ইচ্ছে করে করেছি? ওই তো শাড়িতে পা আটকে ভুল করে হয়ে গেছে। ঈশান আর কথা বাড়ালো না, কোমরে এক হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। শুভ্রাও কাছুমাছু মুখ করে ওর পিছু পিছু হাঁটছে। কিছুক্ষণ যাওয়ার পর শুভ্রা হঠাৎ শান্ত গলায় ডাকলো। একটা কথা বলি? শুভ্রার এই হঠাৎ কথায় ঈশান বেশ বিরক্ত হলো। ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো সে। শুভ্রার সাথে কথা বলতে তার এখন একদমই ইচ্ছা করছে না এই মুহূর্তে, তবুও অনিচ্ছা শর্তে বলল, বলো। আপনাকে না পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ঈশান এবার অবাক হয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। শুভ্রা নিজের অজান্তেই বেশ লজ্জা পেয়ে গেল, মাথাটা নিচু করে ফেললো সে। ঈশান কিন্তু খুব একটা পাত্তা দিল না, বরং অবহেলার সুরে ঠোঁট ফুলিয়ে বলল, থ্যাংক ইউ। শুভ্রার এবার বেশ রাগ হলো। সে আশা করেছিল ঈশানও পাল্টা তাকে নিয়ে কিছু একটা বলবে। সে অভিমানে মুখ কালো করে প্রশ্ন করল, আমাকে কেমন লাগছে বলবেন না? ঈশান বাঁকা চোখে একবার আপাতমস্তক শুভ্রাকে দেখে নিল। তার চেহারায় কোনো ভাবান্তর নেই। সে নিস্পৃহ গলায় বলল, একটুও ভালো লাগছে না। ঈশানের কথায় মুহূর্তেই রাগে জ্বলে উঠল শুভ্রা। অভিমান আর রাগে গাল দুটো ফুলিয়ে সে যেই না কড়া কিছু বলতে যাবে, অমনি দেখলো ঈশান সামনে থাকা কারো বলিষ্ঠ বুকের সাথে সজোরে ধাক্কা খেল। ঈশান ভরকে গিয়ে সামনে তাকে দেখলো শুভ্রের চোখের মণি দুটো আজ কেমন যেন টকটকে লাল হয়ে আছে। চেহারায় এক ভয়ঙ্কর কাঠিন্য। শুভ্রকে দেখা মাত্রই ঈশান সব ভুলে উদ্বেগ নিয়ে বলল, বস, আপনি ঠিক আছেন তো? শুভ্র কেবল যান্ত্রিকভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার দৃষ্টি তখনও পাথরের মতো স্থির। তারপর শুভ্রার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হয়ে বলল, তুই এখানে কেন? শুভ্রা অবাক হয়ে আমতা আমতা করে বলল, ওই ভাইয়া রিধিকে খুঁজছি, হঠাৎ গান গিয়ে ও কোথায় যে চলে গেল।
শুভ্র এক বুক হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজের ভেতরের ঝড়টা আড়াল করে দিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, রিদি চলে গেছে, ওকে আর খুঁজতে হবে না। শুভ্রা আকাশ থেকে পড়ার মতো চোখ বড় বড় করে তাকিয়ে বলল, চলে গেছে মানে? কই, আমাদের তো কিছু বলেনি। শুভ্র আর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করল না, কেবল হুকুমের সুরে বলল, আমি পাঠিয়ে দিয়েছি, এখন আর এখানে ঘোরাঘুরি না করে চুপচাপ মঞ্চে গিয়ে বসো। বলেই শুভ্র হন করে হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে হারিয়ে গেল। ওর চোখের সেই লাল আভা আর চোয়ালের হাড়ের কাঁপন বলে দিচ্ছে ভেতরে কোনো এক আগ্নেয়গিরিও ফুটছে। ঈশানও কাল বিলম্ব না করে বসের পিছু নিল। বস, কাজ শেষ, নিয়ে এসেছি। নির্ভারের ঠোঁটে এক পৈশাচিক আর বাঁকা হাসি ফুটে উঠল। সে পায়ের উপর পা তুলে আরাম করে বসেছিল। রিদিকে ওভাবে গাড়িতে তুলে আনতে পেরে সে বেশ তৃপ্ত। নির্দয় গলায় বলল, গুড, তবে দেরি করিস না, মেরে ফেল। গার্ডের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ইতস্তত করে বলল, বস, মেয়েটাকে মারলে হয়তো আপনি বিপদে পড়বেন। আমার যা মনে হয়, শুভ্রের ব্যাপারে খবর নিয়েছি। শুভ্র মেয়েটার প্রতি অনেক সিরিয়াস। যদি শুভ্র জানতে পারে তবে আপনাকে ছাড়বে না। শুভ্রের নাম শুনতেই নির্ভারের চোখে যেন আগুন জ্বলে উঠল। অপমানে আর রাগে সে হিতাহিত জ্ঞান হারালো। সে এক ঝটকায় গার্ডের চিবুক শক্ত করে চেপে ধরল, তাতে দাঁত চেপে হিসিয়ে বলল, শুভ্র আমার বাল করবে, গুষ্টি মারি আমি ওকে। 10 মিনিটের মধ্যে ওই মেয়েটার মৃত্যু সংবাদ যদি না শুনি, তাহলে 10 মিনিটের মধ্যে তোর মৃত্যু নিশ্চিত করে রাখবো। নির্ভারের সেই রক্ত শীতল করা হুমকির পর গার্ডটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে বস, এখনই যাচ্ছি। নির্ভার ঝটকা দিয়ে গার্ডের চোয়াল ছেড়ে দিল। তার চোখ মুখে এখন কেবল হৃদির মৃত্যুর অপেক্ষা। গার্ডরা আর দেরি না করে সরাসরি সেই অন্ধকার গুমট ঘরে চলে আসলো, যেখানে হৃদিকে আটকে রাখা হয়েছে। হৃদি তখন প্রচণ্ড যন্ত্রণায় মাথা দু হাতে চেপে ধরে এপাশ ওপাশ করছে। মাথায় অসহ্য দপদপানি, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। সে কিছুতেই মেলাতে পারছে না হঠাৎ করে তাকে কারা আর কেন এখানে তুলে নিয়ে এলো। হৃদি অনেক কষ্টে চোখ তুলে সামনে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। এরা তো সেই রাস্তার বোকাটে ছেলেগুলো, যাদের সে সেদিন ইচ্ছে মতো ঝেড়েছিল। হৃদির বুকের ভেতরটা ভয়ের চোটে গড়গড় করে উঠল। আজ তবে কেন তারা তাকে এভাবে তুলে নিয়ে এলো? তাকে কি সেই অপমানের প্রতিশোধ নিতে এরা এখন ওর সাথে খারাপ কিছু করবে? ভাবতেই হৃদির কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে টাল সামলে মাথা ধরে উঠে দাঁড়ালো। দেওয়ালের সাপোর্ট নিয়ে কাঁপা কাঁপা গলায় গার্ডদের দিকে তাকিয়ে বলল, আপনারা আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? গার্ডরা পৈশাচিক উল্লাসে হেসে উঠল। একজন গার্ড দাঁত বের করে হৃদির দিকে তাকিয়ে বলল, আমি তোর আজরাইল, আজ তোর জান কবজ করব। হৃদির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মানে কি বলছেন আপনারা? গার্ডটা কোনো মায়া ছাড়াই নির্বিকার ভঙ্গিতে বলল, আরে হ্যাঁ, এত কথা বলার সময় নাই। 10 মিনিটের মধ্যে তোকে মারতে না পারলে আমাদের মরতে হবে। তাই আমি আর সময় নষ্ট করতে চাইছি না। শেষ ইচ্ছা থাকলে মনে মনে বলে নে, আর কালেমা পড়ে মৃত্যু গ্রহণ কর। হৃদি আতঙ্কে দেওয়ালে পিঠ ঠেকিয়ে পেছাতে পেছাতে আর্তনাদ করে বলল, দেখুন আমি কি করেছি, আমাকে কেন মারবেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গার্ডটা এবার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। ফলার উপর বিচ্ছুরিত আলো হৃদির চোখে গিয়ে লাগলো। গার্ড হৃদির দিকে এগোতে এগোতে বলল, তুই কি করেছিস সেটা জানি না, তবে বস যেহেতু তোকে মারতে বলেছে, তাহলে তুই বসের শত্রু, আর বসের শত্রু মানে আমাদের শত্রু। এখন মর। বলেই গার্ডটা ঝড়ের বেগে এগিয়ে গিয়ে হৃদির পেটে ছুরি বসিয়ে দিতে চাইল, কিন্তু প্রাণের ভয়ে হৃদি শেষ মুহূর্তে মরণপ্রণ চেষ্টা করল। সে আচমকা সজোরে এক লাথি মারল গার্ডের পেটে। অপ্রস্তুত গার্ড টাল সামলাতে পারল না। ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে গেল আর সে ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। হৃদি সুযোগ বুঝে এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত দৌড়ে রুম থেকে বের হতে চাইল, কিন্তু অন্য একটা গার্ড পাশেই দাঁড়িয়েছিল।
সে হৃদিকে পালাতে দেখে ক্ষিপ্ত হাতে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। হৃদি যখন দরজার প্রায় কাছাকাছি ঠিক তখনই গাঁটটা পেছন থেকে ওর মাথায় সজোরে আঘাত করল। হৃদির পা জোড়া সেখানেই থেমে গেল। সারা পৃথিবী যেন চোখের সামনে দুলতে শুরু করলো। অসহ্য এক যন্ত্রণায় মাথা চেপে ধরে সে আর্তচিৎকার করে উঠল। আ ড্রয়িং রুমে নেহা আর নির্ভার তখন খুশির আমেজে মত্ত। নেহা একটু আগেই পৌঁছিয়েছে হৃদি ধরা পড়া আর তার আসন্ন মৃত্যুর খবরটা যেন ওদের কাছে কোনো উৎসবের বার্তা। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে হৃদির গগনবিদারী চিৎকার কানে আসতেই দুজনে দৌড়ে সেই ঘুপচি ঘরটায় এসে হাজির হলো। হৃদি তখন দু হাতে মাথা চেপে ধরে মাটির উপর কুঁকড়ে বসে পড়েছে। ওর সেই ঘন লম্বা চুলগুলো মুখের উপর অবাধ্য হয়ে ছড়িয়ে আছে, যার কারণে মুখটা চেনা যাচ্ছে না। কেবল চুলের সেই কালো অরণ্য বেয়ে তাজা লাল রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। হৃদির চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। চারিদিকে শব্দগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে। নির্ভারকে দেখেই মাটিতে পড়ে থাকা গাঁটটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, বস, মেয়েটা আমায় লাথি মেরেছে, তাই ও মাথায় আঘাত করেছে। কথাটা শুনে নেহা মুহূর্তেই হিংস্র হয়ে উঠল। চোখের মণি দুটো বড় বড় করে সে চেঁচিয়ে বলল, কি? এই সাধারণ একটা মেয়ের এত বড় সাহস? ওকে আমি নিজের হাতে শেষ করব। নেহা নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা রক্তমাখা ছুরিটা তুলতে গেলে নির্ভার ঝট করে তার হাতটা ধরে ফেলল। নির্ভারের চোখে তখন এক অদ্ভুত নেশা। সে শীতল গলায় বলল, থাম। আমি অনেক দিন ধরে নিজ হাতে শিকার করি না, আর কখনো কোনো মেয়ে মানুষকে তো মারিনি। আজ এই মেয়েটাকে দিয়েই শুরু করি। দেখে না মেয়ে মানুষ খুন করতে কেমন লাগে। নেহার ঠোঁটে পৈশাচিক তৃপ্তির হাসি ফুটে উঠল। নির্ভার ধীর স্থিরভাবে ছুরিটা হাতে নিল। তারপর পরম আয়েসে হাঁটু গেড়ে হৃদির ঠিক সামনে বসল। হৃদি তখনও যন্ত্রণায় মাথা নিচু করে গঙ্গাচ্ছে। অবিন্যস্ত চুল ওর সারা মুখে ঢাকা। নির্ভার হৃদির চুলের উপর হাত না রেখে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিস তাসনিন হৃদিকা, খুব কষ্ট হচ্ছে তাই না? তবে কি আর করার, মরতে তো আপনাকে হবেই। জানেন, আমি সচরাচর মেয়ে মানুষ মারি না। মায়াবীকে ছাড়া কোনো মেয়ের প্রতি আমার কোনো কালেই ইন্টারেস্ট ছিল না, কিন্তু আপনাকে মারলে আমার কলিজায় একটু শান্তি আসবে। বলে নির্ভার এক মুহূর্ত সময় নষ্ট না করে হাতের ধারালো ছুরিটা সজোরে হৃদির পেটে আমূল্যে বসিয়ে দিল। হৃদির যন্ত্রণায় এক চরম চিৎকার দিয়ে মাথাটা পেছন দিকে এলে দিল। আর ঠিক তখনই চাবুকের মতো ওর চুলগুলো মুখ থেকে সরে গেল। হৃদির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখা মাত্রই মুহূর্তের মধ্যে নির্ভারের সমস্ত পৃথিবী যেন থমকে গেল। তার মুখের পৈশাচিক হাসিটা এক লহমায় উধাও হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল, হাত পা বরফের মতো শীতল হয়ে এলো নির্ভারের। হৃদি তার পেটে বিঁধা ছুরির উপর হাত রেখে যন্ত্রণায় নিথর হয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল। ওর মায়াবী চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। মুহূর্তেই নির্ভার গলা ফাটানো চিৎকার করে উঠল, মায়াবী! এদিকে কলেজে নানান রকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু শুভ্রের কিছুতেই ভালো লাগছিল না। চারপাশে এত আলো, গান, হই হুল্লোড়, সবকিছু ওর কাছে বিষ লাগছে। মনের ভেতরটা ছটফট করছে এক অজানা আশঙ্কায়। বারবার মনের আয়নায় হৃদির সেই মুখটা ভেসে উঠছে। শুভ্র বারবার নিজেকে প্রশ্ন করছে, হৃদিকে মারা কি ঠিক ছিল? কেন যে অকারণে মারতে গেল তার মনোহরিণীকে? এই অপরাধ বোধ ওকে কুরে কুরে খাচ্ছে। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে এলো। শুভ্র আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সে গটগট করে কলেজ থেকে বের হলো। পেছন পেছন ঈশান আর শুভ্রও আসছিল। শুভ্র গম্ভীর গলায় ঈশানকে উদ্দেশ্য করে বলল, ঈশান, তুমি শুভ্রাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আমি এখন বাড়িতে যাচ্ছি না। ঈশান বসের মুখের দিকে তাকিয়ে আর দ্বিরুক্তি করল না, শুধু বলল, ওকে বস। সাথে সাথে তার গাড়িতে উঠে বলল। কোথায় যাবে সে নিজেও জানে না, তবে তার দম বন্ধ হয়ে আসছে। সে পাগলের মতো গাড়ি চালিয়ে ফাঁকা রাস্তা দিয়ে ছুটে যেতে লাগলো। রাত হয়ে এসেছে। শুভ্র চুপচাপ রাস্তা দিয়ে একা গাড়ি চালাচ্ছে। চারপাশটা নিঝুম। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। শুভ্র স্ক্রিনে তাকিয়ে দেখলো ইকবাল এহসানের ফোন। সে গাড়ি চালাতে চালাতেই ফোনটা রিসিভ করে কানে ধরল।
ওপাশ থেকে ইকবাল এহসানের কণ্ঠস্বর ভেসে এলো অত্যন্ত অস্থির আর আতঙ্কিত। শুভ্র বাবা, রিদিদের কলেজের কি অনুষ্ঠান শেষ হয়নি? শুভ্র তৎক্ষণাৎ গাড়িতে কষে ব্রেক কষল। টায়ারের তীক্ষ্ণ শব্দে রাস্তাটা কেঁপে উঠল। সে বলল, ফুপা, অনুষ্ঠান তো অনেক আগেই শেষ হয়ে গেছে। কেন ফুপা, কি হয়েছে? ইকবাল এহসান ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়া গলায় বললেন, কি বলো তুমি? তাহলে আমার রিদিমা কই? ও তো এখনো বাড়ি আসেনি। আর বাবা, ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। ইকবাল এহসানের কথাটা শোনা মাত্রই শুভ্রের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তের জন্য ওর হৃৎপিণ্ডটা থমকে গিয়ে পরক্ষণে পাগলের মতো ধকধক করতে লাগলো। সে চরম অস্থিরতায় স্টার্টিং এর হুইলটা খামচে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছেন ফুপা আপনি? রিদিকে তো আমি দুপুরের দিকে বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি। ও তো অনেক আগেই পৌঁছানোর কথা। ইকবাল এহসান ওপাশ থেকে ডুকরে কেঁদে উঠলেন। তার হাহাকার মাখানো কণ্ঠস্বর শুভ্রের কানে সজোরে বিঁধল। না বাবা, ও বাড়িতে আসেনি। আমি কতবার ফোনে কল করেছি, কিন্তু ফোন বারবার বন্ধ বলছে। আমার মা জননীটা কোথায় গেল রে বাবা? শুভ্রের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চারদিকের নিঝুম রাতটা হঠাৎ করে চারপাশ থেকে শ্বাসরুদ্ধকর হতে চাইল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে চল শক্ত করে বলল, ফুপা, আপনি শান্ত হন, আমি দেখছি। আমি রিদিকে নিয়ে তবেই বাড়ি ফিরছি। আপনি একদম টেনশন করবেন না ফুপা। আমি থাকতে রিদির কিচ্ছু হতে দেব না, এটা আমার কথা। বলেই শুভ্র ফোনটা কেটে দিয়ে পাগলের মতো শুভ্রাকে কল দিল। ও পাশ থেকে শুভ্রা কলটা রিসিভ করে কিছু বলার আগেই শুভ্র গর্জন করে উঠল, শুভ্রা, তাড়াতাড়ি আমাকে মিথি, ভাবনা, রিয়া ওদের সবার বাসার ঠিকানা সেন্ড কর, কুইক। ও পাশ থেকে শুভ্রা হকচকিয়ে গিয়ে ঘাবড়ে যাওয়া গলায় বলল, কি হয়েছে ভাইয়া? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? শুভ্র এবার হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল। ওর গলার রগগুলো রাগে ফুলে উঠছে। আমি তোকে যেটা করতে বলেছি সেটা কর। আই সেইড ডু হোয়াট আই টোল্ড ইউ রাইট নাও। ডোন্ট ওয়েস্ট মাই ড্যাম টাইম, জাস্ট স্ট্যান্ড দ্য অ্যাড্রেসেস। শুভ্রার আর কথা বাড়ানোর সাহস হলো না। সে কাঁপা কাঁপা হাতে দ্রুত সব ঠিকানা মেসেজ করে দিল। শুভ্র পাগলের মতো গাড়ি ছুটিয়ে এক একজনের পর এক একজনের বাসায় গেল। টায়ারের ঘর্ষণের রাস্তা কেঁপে উঠছে, কিন্তু ফলাফল শূন্য। কারো বাড়িতেই রিধি নেই। শুভ্রের মনে হচ্ছে ওর কলিজাটা কেউ জ্যান্ত টেনে বের করে নিচ্ছে। সে রিদির নাম্বারে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে, কিন্তু সেই নিষ্ঠুর যান্ত্রিক কণ্ঠস্বর বারবার বলছে সংযোগ দেওয়া সম্ভব নয়। রাগে ক্ষোভে আর এক অজানা আতঙ্কে শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে সজোরে নিজের দামি ফোনটা রাস্তার দিকে ছুঁড়ে মেরে গলা ফাটা এক চিৎকার দিয়ে উঠল, আহ, রিদির বাচ্চা কই তুই? আজ তোকে পেয়ে নেই, একদম জান শেষ করে দেব তোর। এইভাবে আমার কলিজা নিয়ে কেন খেলছিস তুই? হঠাৎ শুভ্রের চোখ দুটো রাগে আর রক্তচক্ষু হয়ে উঠল। সে কোনো উপায় না দেখে নিজের হাতের স্মার্ট ওয়াচটা টিপে সবাইকে একটা ফোন দিল। ও পাশ থেকে কলটা রিসিভ হতেই শুভ্র দরাজ গলায় হুকুম দিতে লাগলো, 10 মিনিটের মধ্যেই পুরো পৃথিবীর সব জায়গায় আমার ঘেরাও চাই। রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, সব, ইভেন হসপিটালের প্রতিটি কোণা যেন আমার মানুষের নজরদারিতে থাকে। আজকে যত ফ্লাইট যাওয়ার কথা আছে সব ক্যান্সেল করা হবে। যত টাকা লাগে আমি দেব, তবুও আমার সব জায়গায় ঘেরাও চাই। ও পাশ থেকে অত্যন্ত অনুগত এক কণ্ঠস্বর ভেসে এলো। ওকে বস। শুভ্র ফোনটা কেটেই ঈশানকে কল দিল। ঈশান আগে থেকে শুভ্রার সাথে ছিল, তাই সে কয়েক মিনিটের মধ্যেই ঝড়ের বেগে শুভ্রের সামনে এসে হাজির হলো। শুভ্রকে এমন বিধ্বস্ত রূপে দেখে ঈশান ঘাবড়ে গিয়ে বলল, বস, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? শুভ্র কোনো উত্তর দিল না। পাথরের মতো শক্ত মুখে সে পকেট থেকে আরেকটা ফোন বের করে রিদির একটা হাসি খুশি ছবি ঈশানের ফোনে সেন্ড করে দিল। তারপর বরফ শীতল গলায় বলল, এই ছবিটা এখনই দেশের সব নিউজ চ্যানেলে দাও। পুরো পৃথিবী যেন এই মুহূর্তে ওকে দেখতে পায়। সাথে দুটো বিশেষ ক্যাপশন থাকবে। প্রথমটা হচ্ছে যে এই মেয়েটাকে যে খুঁজে পাবে বা সন্ধান দেবে তাকে নগদ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। আর দ্বিতীয়টা,
শুভ্র থামল। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে দাঁতে দাঁত চেপে বলল, দ্বিতীয়টা থাকবে যদি এই মেয়েকে কেউ তুলে নিয়ে থাকে, তবে সে যদি নিজের জানের মায়া করে তাহলে যেন চুপচাপ ওকে আমার হাতে তুলে দিয়ে যায়। না হলে সাইফান শুভ্র চৌধুরী তার জানটাকে খুবিয়ে খুবিয়ে রাস্তার কুত্তাদের খাওয়াবে। মনে থাকে যেন এক চুল এদিক ওদিক যেন না হয়। শুভ্রের রাগ দেখে ঈশানের বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু তার চেয়েও বেশি বড় ধাক্কা খেল যখন সে ফোনের স্ক্রিনে হৃদির ছবিটা দেখল। ঈশান অবিশ্বাস্য সুরে তোতলামি করে বলল,